এই যে দেখতে পাচ্ছেন, যিনি বাটালে দিয়ে প্রকাণ্ড একটি কাঠের গুঁড়িকে অপূর্ব এক শিল্পের ছোঁয়ায় প্রাণের সঞ্চার করে চলেছেন, তিনি দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে শিখে আসা বিখ্যাত কিন্তু প্রায় অজানা এক শিল্পী। নাম দেবাশিস বেরা। বাবাকে অনেকেই চেনেন। বাবার নাম কুশধ্বজ বেরা, বিখ্যাত প্রতিমা শিল্পী। রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি রাজ্যের বাইরেও তার প্রতিমার কদর অসম্ভব রকমের। কিন্তু তার ছেলে ভিজুয়াল আর্ট নিয়ে সাধনা করে আজ বালিচকের কাছেই একেবারে ফাঁকা মাঠে বিরাট এক স্টুডিও নির্মাণ করে সেখানে তার অপূর্ব সৃষ্টির কাজ একান্তে করে চলেছেন। বড় বড় কাঠের গুঁড়ি বাটালি দিয়ে কেটে কেটে অপূর্ব শিল্প সুষমায় ভরিয়ে তুলছেন। সেই সৃষ্টি রাজ্যের বাইরে বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে, অথচ এলাকার মানুষ, রাজ্যবাসী তার এই অপূর্ব সৃষ্টি সম্বন্ধে তেমন কেউ জানেন না। আসুন সেই অজানা তথ্য আজকে জেনে নিই। আচ্ছা দেবাশিস বাবু, আপনার স্টুডিও দেখলাম অনেকগুলো এখানে কাজ চলছে আপনার হাতেই। বালিচকের কাছেই আপনার এখানে থাকেন। কুশধ্বজ বাবুর নাম সকলে জানেন, সেখান থেকে প্রতিমা বিভিন্ন জায়গায় যান। কিন্তু তার যে ছেলে আপনি, দেবাশিস বাবু, আপনি যে আরেকটু অন্যভাবে ভাবছেন, অন্যভাবে একটা স্টুডিও এখানে করেছেন, এই ভাবনাটা কিভাবে এলো বা আপনি কিভাবে এই জগতে এলেন একটু ছোট্ট করে যদি বলেন। প্রথমে বলি সবাইকে আরেকবার, আমার নাম দেবাশিস বেরা। আমি বালিচকের বাসিন্দা এবং আমি আর্ট কলেজে, কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, তারপরে মাস্টার্স গুজরাটে বরোদাতে করি। ওই আমার শিল্প শিক্ষার পরে আমি শারীরিকভাবে একটা জায়গায় একটু ক্ষত আর কি, স্পাইন ড্যামেজ ছিল। তো একটা সময় লাইফের এমন একটা রিগ্রেটের জায়গা তৈরি হলো যেখানে মনে হতো যে লাইফের যে পারপাস বা আমি উঠে দাঁড়াতে পারবো কিনা সেটারও সম্ভাবনা ছিল না। তখন আমি ওই নিজেকে যে একটা জায়গায় জিরো ফিল করা বা আমার জীবনের মূল্য কোথায়, সেই যে বিচারটা সেই মুহূর্তে আমার মাথায় এসেছিল। তখন আমি দেখলাম ভেবে যে আমার যে শিক্ষা, আমি যেটা শিখেছি, যে কর্মটা করি, সেটা দিয়েই আমার জীবনের মূল্য নির্ধারণ হয়। তাহলে সেই তাড়াতাড়ি সুস্থ হয়ে সেই সুযোগটা অপেক্ষা করা যায়, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরবো বা কাজ করবো। তো তার জন্য আমাকে 7 মাস অপেক্ষা করতে হয়েছিল একটা বিছানায় শুয়ে শুয়ে। সেই বিছানার মধ্যেই চান করা, পায়খানা, খাওয়া দাওয়া, একটা অন্যরকম ডিপ্রেসিং লাইফ। বাট ওটা আমাকে আমার একটা জীবনের একটা এমন জায়গায় ঠেলে দেয় যেখানে আমাকে নিজেকে ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে হয়। তো সেই জায়গা থেকে আমি যেহেতু আর্ট লাইনের সাথে যুক্ত, আমার বাবা হচ্ছে বালিচকের বিখ্যাত মূর্তিকার শ্রী কুশধ্বজ বেরা, এবং তারপরে আমার মানে ওনার পরের জেনারেশন আমি, ওনার ছেলে, ছোট ছেলে। তো আর্টের প্রতি একটা ছোটবেলা থেকেই একটা অন্যরকম অনুরাগ, মায়ের ইন্সপিরেশন, যেটা আমাকে আরও সেটাকে নিয়ে ভাবতে বা এগোতে সাহায্য করেছে। এবং সেটাকে নিয়ে সেই চর্চাটা রাখতে বা কিছু একটা করতে যেটুকু সক্ষম, যেটুকু টেস্ট, যেরকম পছন্দ। অ্যাকচুয়ালি শিল্পটা তো এরকম যে মানুষের বাঁচার রুচিটা তৈরি করে। শিল্পটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে বাঁচিয়ে রাখার একরকম পাথেয় হতে পারে। সবাই যে যার কর্মের মধ্যে নিযুক্ত থাকে, আধ্যাত্মিকভাবে ভাবলে সব রকম কর্মটা মানুষকে কখনো কখনো হয়তো আমরা স্বাভাবিক জীবনে যেটা আমাদের ইচ্ছে আমরা সেটা করে উঠতে পারি না। কিন্তু শিল্পটা হচ্ছে একটা একাত্ম হওয়া বা একটা সাধনার জায়গা, যেখানে আপনার মনের যেটা আবেগ সেটাকে আপনি বহিঃপ্রকাশ করছেন, বা আপনার মধ্যে কিছু কথা আছে, যারা নাচ করে, গান করে, তাদের যখন ওই আবেগটা তাদের ওই শিল্পের মধ্য দিয়ে বেরোয়, সেটা অনেক বেশি মর্মস্পর্শী হয়। সেরকমই আর কি, আমি একটা শিল্পের একটা এমন একটা লাইন যেটা স্কাল্পচার, বিষয়টা স্কাল্পচার, এটা তখন করে করে করতে হয়, মানে সেটাকে কেটে কেটে সেখান থেকে বাদ দিয়ে দিয়ে তারপরে সেই নেগেটিভটাকে কেটে কেটে ছেটে ছেটে একটা জায়গায় পৌঁছতে হয়। ভেতরে একটা জিনিস থাকে, বাট সেটা পর্যন্ত পৌঁছতে গেলে অনেক পরিশ্রম, অনেক চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি আমি কি করছি বা আমার সেই মুহূর্তে মানসিকভাবে কিরম ভাবনা চিন্তা, কিটা আমি বহিঃপ্রকাশ করতে পারছি, এরকম একটা জায়গা থেকে সেটা একরকম অন্যরকম মজাদার। যাই হোক, এবারে আপনি ধরুন এই যে মানে এই শেখা
পড়াশোনা এই জায়গাটা থেকে কোথা থেকে, মানে কতদূর কিভাবে পড়াশোনা করার মধ্য দিয়ে এগিয়েছেন এই বিষয়টা আমার নিয়ে? আমার আমার ব্যাচেলার ডিগ্রি BVA ব্যাচেলার্স ইন ভিজুয়াল আর্টস ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড কলকাতা, ওখানে সেখান থেকে সব থেকে ইন্ডিয়ার পুরনো একটা আর্ট কলেজের মধ্যে একটা, যেখান থেকে আমার ব্যাচেলার ডিগ্রি হয় এবং তারপরে আমি মাস্টার ডিগ্রি করি, সেটা হচ্ছে মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি বড়োদাতে। মহারাজা সায়াজিরাও তিনি খুব আর্টের অনুরাগী এবং তিনি বিদেশের ফিলিচি বলে একজন আর্টিস্ট, রাজা রবি বর্মার মতো আর্টিস্টদের সান্নিধ্য দিয়েছেন, তাদের সাপোর্ট করেছেন তাদের শিল্প রচনায়। সেরকম একটা মানুষের তৈরি একটা ইউনিভার্সিটি, সেখানে আমার পড়ার সুযোগ হয়েছে। আমি সেখানে মাস্টার ডিগ্রি করার পরে দেন আমি সুযোগ পেয়েছি অস্ট্রিয়ার একটা গ্যালারির সাথে কাজ করে ইন্ডিয়ান আর্টিস্ট হিসেবে। আমি সেখানে প্রায় বিগত 2015 থেকে 2019 পর্যন্ত আমি সেখানে কাজ করছিলাম ভারতীয় আর্টিস্ট হিসেবে এবং সেখানেই আমার প্র্যাকটিস, সেখানেই অনেকটা সময় অস্ট্রিয়াতে দেওয়া। আপনি কাটিয়েছেন? হ্যাঁ, অস্ট্রিয়াতে অনেকটা সময় কাটিয়েছি। প্রত্যেক বছর আর কোথাও? উইন্টার হলে আমি চলে আসতাম, আচ্ছা। কারণ ঠান্ডাটা সহ্যের বাইরে, -20-25 হয়ে যেত। আর গরমের হলে গরমের সময় 5-6 মাস, 4 মাস, 3 মাস যখন আমি যেরকম ভিসা পেয়েছি আমি ওরকম ভাবে গিয়ে কাজ করতাম, গ্যালারির সাথে খুব কানেক্ট। এবং ওটা করতে করতে ভারতের সরকারি যে শিল্প যে পাবলিক আর্টগুলো হয় পাবলিকদের জন্য, যেগুলো ভালো ভালো পথের রাস্তার সার্কেলে বসে, সেই পাথরের বা আয়রনের এরকম বড় বড় এখন অনেকই মানে নগর উন্নয়ন তরফ থেকে সেটা করা হয় এবং সেসব জায়গায় করতে করতে আমি আজকে কিছু গ্যালারির সাথে যুক্ত, যাদের সাপোর্টে, যাদের সহযোগিতায় আমি এটাকে চালিয়ে যেতে পারছি আর কি। এখন জীবনের পাথেও বা মানে বাঁচার যে হ্যাঁ, এটা খোরাকটা, এটা শুধু সেটা আপনি যে পেশা নয়, আপনার এটাতে নেশাও আছে। হ্যাঁ অবশ্যই এই নেশাটা আছে, শুধু আমি যে একটা রোজগার করবো এই মানসিকতা নয়, এইটার প্রতি যে একটা এটা মানে আপনার ইনবর্ন আপনি হয়তো পেয়েছেন বাবার কাছ থেকে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা সেই স্বপ্নের ভিত্তিতে এগোচ্ছেন। এবং আমি আচ্ছা ধরুন এই যে আপনি দেখতে পাচ্ছি এখানে বড় বড় কাঠের গুঁড়ি রয়েছে, আমি দেখছিলাম একটু আগে কাঠের গুঁড়ি কেটে কেটে আপনি তৈরি করছেন। মানে এগুলো আমরা আগে শুনেছি যে বিভিন্ন সময়ের অতীতের বেশ কিছু ঘটনা তখন এইভাবে তৈরি করতো। আজকে এখানে আমি দেখছি একদম একেবারে গ্রাম্য এলাকার মধ্যে একটা স্টুডিও হয়েছে, সেখানেই যে আবার অনেক স্টুডিও এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো স্ট্যাচুও রেডি হয়েছে। এগুলো কোথায় যায়? এই এত সবজি তৈরি করছেন, কোথা থেকে অর্ডার আসে, কোথা থেকে যায়, কোথায় আপনার এই সব স্ট্যাচুগুলো? আমি যেভাবে বানাই, বললাম মনের খোরাক, আমার এটা শখ, এটা আমার বাঁচার রাস্তা। তো আমি আমার মনের যে ভাবনা চিন্তাগুলো হয়, যে কি বলবো, যেটা এক্সপ্রেশন যেটা হয়, সেটা আমি কাঠের মাধ্যমে আমার নিজের মতো করে স্টোরি বানাই, আমার নিজের মতো করে বানাই, সেটাকে রচনা করি, ক্রিয়েট করি, একটা মুডকে ক্রিয়েট করি বা একটা সার্টেন একটা ভিজুয়ালকে ক্রিয়েট করি, যেটা অনেকগুলো পার্সপেক্টিভ আছে। তো এইগুলো একটা জায়গায় গিয়ে চলতে থাকে। কিছু কিছু কাজ আছে যেটা 4-5 বছর ধরে চলছে, কিছু কিছু কাজ আছে এই 1 মাসেই হয়ে গেল কেটে কেটে, বা কিছুদিনেই হয়ে গেল। তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে, এটা একটা ছেলের মতো, মানে নিজের সন্তানের মতো একটু একটু করে লালন পালন করে করে সেটাকে গুছিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছচ্ছেন আপনি। এবং সেগুলো বোঝার যে শিল্প জগৎ, একটা আর্ট মার্কেট বলে হয়, যারা বুঝতে পারে যে কাজগুলো অনেক বেশি সেই রিচনেসটা আছে বা কোয়ালিটি আছে, তো তারা এই শিল্পটাকে নিয়ে মার্কেটিং করেন এবং তারা সেরম প্রতিষ্ঠিত বা এস্টাবলিশড বা সেরম ধরনের ট্যালেন্ট আর্টিস্টদেরকে সাথে বিজনেসটা চালিয়ে যেতে। তো আমি যেগুলো বানাই ওগুলো হয়তো কিছু মানুষের ভালো লাগে, যারা কিনতে চায়, তার জন্য হয়তো কিছু গ্যালারি আছে যারা চায় আমার কাজটাকে নিয়ে বিজনেস করতে। তো আমি ওই গ্যালারিগুলোকে পাঠিয়ে দিই এবং তারা এই কাজগুলোকে নিয়ে বিজনেস করে। এবং যেটুকু কোথায় যায় এখান থেকে? আহমেদাবাদে গ্যালারি আছে, আগে একটা ফ্রাঙ্গিপানি বলে আর্ট গ্যালারিতে কাজ করতাম, আর্ট গ্যালারির সাথে পার্সেন্টেজ ছিল। তো ফ্রাঙ্গিপানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন বেসপোক আর্ট গ্যালারির সাথে কাজ করছি। আর যেটা অস্ট্রিয়াতে প্রথম আমার শুরু হয় জার্নিটা, যেটা হচ্ছে অস্ট্রিয়ার গ্যালারি উইসফাখ হালেইনে,
সালজবুর্গের পাশে হ্যালেন্ড শহরে, এবং ওখানে আমার প্রথম যে কাজটা ওটা ওখানেই শহরের মাঝখানে ওরা ডিসপ্লে করে রেখেছে। এই আর কি। আচ্ছা, আরেকটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এখনকার যারা যেসব স্টুডেন্ট মানে ছোট থেকে তাদের মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। এবারে এই যে আপনার যে সৃষ্টি, ছোটদের মধ্যেও কিন্তু একটা মাটি দিয়ে শুরু হয় তাদের এই ডালা পাকানো, সেটাকে একটা মূর্তির রূপ দেওয়া, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই জায়গায় যেতে পারে না। তো আপনি কিভাবে মানে পৌঁছলেন কিভাবে সেটা আপনি বলেছেন। এবারে এদের প্রতি এই যে যারা জেনারেশন, নতুন জেনারেশন ছোটরা রয়েছে, তাদের প্রতি আপনার কোনো যদি বার্তা থাকে একটু বলুন। যে অবশ্যই এটা খুব ভালো টপিক, এবং এ ব্যাপারে আমিও এক জায়গায় বলেছিলাম। যাই হোক, আমার যেটা মনে হয় যে এই জেনারেশনের প্রত্যেক মানুষ হচ্ছে ক্রিয়েটিভ মানুষ, হচ্ছে তার বুদ্ধি বা তার আবেগ ইমোশন দিয়ে সে অন্যান্য প্রাণীদের থেকে অনেক বেশি আলাদা। তার মধ্যে ইনভেনশন ক্রিয়েশনের মতো কোয়ালিটি আছে, জিনিসগুলোকে আলাদাভাবে দেখার মতো, পৃথিবীটাকে আলাদাভাবে দেখার মতো কোয়ালিটি আছে সত্য। এবারে কেউ কেউ সেটা নিয়ে এত বেশি আবেগপ্রবণ, তারা প্র্যাকটিস করে বাচ্চারা, যে সত্যি ট্যালেন্টেড হয়। যদি কেউ বাচ্চা সত্যি আর্টটাকে সেরমভাবে ভালোবাসে একাকিত্ব হয়ে, তো আমার মনে হয় কোনো পেরেন্টসদের বাধা দেওয়ার কোনো কারণ নেই। কারণ সেসব ছেলে জগতে তো নিজেদের নাম উজ্জ্বল করবে, দেশের নামও উজ্জ্বল করবে, এবং তার বাঁচার সার্থকতা সব থেকে বড় কথা, তার বেঁচে থাকার সার্থকতা সে খুঁজে পাবে, যে আমি আমার লাইফে যেটা আমি ভালোবাসি সেটাকে নিয়ে বেঁচে আছি। এবং প্রফেশন হিসেবে দেখতে গেলে আর্ট কলেজ অন্যান্য সাধারণ এডুকেশনের থেকে অনেক, আমার মনে হয় অনেক এগিয়ে। কারণ আপনাকে আর্ট জানতে হলে হিস্ট্রি জানতে হবে, আর্ট হিস্ট্রি জানতে হবে, এবং সাথে সাথে আপনার কিভাবে চলে মানুষের, বলে না বুদ্ধিজীবী হতে গেলে একটু আলোচনা, একটু বিষয়বস্তু সম্পর্কে জানা, বা জিনিসগুলোকে সেরমভাবে খতিয়ে বিশ্লেষণ করে দেখার মতো একটা ক্ষমতা থাকা দরকার, বা সেটা তৈরি হয়। একটা স্ট্যাচু ধরুন তৈরি করছেন, যার সম্পর্কে ধরুন একজন মহাপুরুষের সম্পর্কে হলেও তার সম্পর্কে তো নিশ্চয়ই জানতে হয়। অবশ্যই, না হলে তো তার জায়গাটা, স্ট্যাচুটা সেই আর্ট পিস হয় না, সেটা সার্থকতা হয় না। হয়তো নেতাজির মতো দেখতে হতে পারে, বাট নেতাজির যে দীপ্ততা, যে নেতাজির যে ক্যারেক্টার, একটা একজন সেটাও স্টাডি করতে হয়। যাকে হিটলারও মতো মানুষও সেই সময় দাঁড়িয়ে মাথা নত করতে বাধ্য হয়। তো তার যে দীপ্ততা বা তার যে অনুপ্রেরণা, মাটির প্রতি ভালোবাসা, তো সেটা না বুঝলে কখনোই সে নেতাজিটা সেই এক্সপ্রেশনটা আসবে না। এবং সেটা হয়তো স্ট্যাচু হবে, লোকে দেখে নেতাজি বলবে, বাট নেতাজির বডিটা তো নেতাজি ছিল না, নেতাজির ক্যারেক্টারটা নেতাজি ছিল। তো সেই ক্যারেক্টারটা তৈরি করতে গেলে তার মধ্যে ওই ভাবনার বা দেখার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হতে হবে। এই যে এখনকার যারা আছে তাদের যে তারা যদি চায়, তার সুযোগ কি সেরকম করে আছে? এই যে ধরুন এই বিষয়টা নিয়ে তারা এগোতে চায়, এখন আমাদের কাছে কোথাও সেরকম তো কলেজ বা শিক্ষার জায়গাটা সেই রকম করে তো নেই, ফলে সেই জায়গাটা কি বাধা মনে হয় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বলতে যারা আর্ট কলেজে পড়ে তারা বেশিরভাগই কোনো না কোনো একটা প্রফেশনে চলে আসে। কারণ আর্টিস্টরা সব লাইনে আছে, সব জায়গায়, ফিল্ম মেকিং থেকে আরম্ভ করে টেক্সটাইল ডিজাইনিং থেকে আরম্ভ করে গ্রাফিক ডিজাইন, সব কিছুর মধ্যেই শিল্পীরা থাকবে, তার সৃষ্টির ছোঁয়া থাকবে। তো সেখানে চাকরি বাকরিরও অসুবিধা নেই। এবং পড়াশোনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমাদের ইন্ডিয়া প্রথম ফ্রিডম পেল, তারপরে সেই শিল্প কালচারটাকে ফ্যাকাল্টির মধ্যে আনার প্রথম ব্যবস্থা করেন, বিশ্বভারতী ইউনিভার্সিটি করেন, যেখানে নাচ গান, ছবি আঁকা, স্কাল্পচার এগুলোকে সাবজেক্ট হিসাবে প্রথমে গণ্য করা হয়। এবং তারপরে সেটা দিল্লিতে অন্যান্য কলেজে সেই জিনিসটাকে সেরকমভাবে মান্যতা দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা একটা শিক্ষার পার্ট। এবং অনেকগুলো প্রতিষ্ঠান কলকাতাতেও আছে, গভর্নমেন্ট আর্ট কলেজ যেমন বললাম, যেখান থেকে আমি পড়াশোনা করেছি, বা বিশ্বভারতী, বা ধরুন ইন্ডিয়ান কলেজ অফ আর্ট, রবীন্দ্র ভারতী, কলকাতাতে যেগুলো যে ইউনিভার্সিটিগুলো আছে, বা প্রত্যেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে ফ্যাকাল্টিতে এরকম
থাকে। আর্ট কলেজেস আছে এবং আর্কিটেকচার কলেজ আছে, ডিজাইনিং কলেজ আছে, যেগুলোতে শিক্ষা গ্রহণ করা যায়। তবে এইচএস এর পরে ছেলেরা ভর্তি হতে পারে যে ফ্যাকাল্টিতে যেরকম ভাবে যোগ্যতা অনুসারে, এবং তার সাথে সাথে 3টে পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে ভাইভা, রিটেন, আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, যেটা করতে হয় যে সত্যি সে শিল্পের সাথে, বা ড্রয়িং করতে হয়, কাউকে দেখে দেখে আঁকতে হয়, বা কোনো একটা সাবজেক্টের ওপরে আঁকতে হয়, পোর্টফোলিও দেখাতে হয়। তো কোনো ছেলে যদি আঁকার প্রতি অনুরাগী হয়, সে সেটাকে নিয়ে এগোতে চায়, অবশ্যই তারা বাড়িতে প্র্যাকটিস করুক। দিনে 10টা মিনিট যদি কেউ মনটা দিয়ে ভালোবেসে কাগজ আর পেন্সিল নিয়ে কোনো বাচ্চা বসে, সে একটা সময়ে সেটার থেকে কিছুটা রেজাল্ট পাবে। এবং অনেক প্রতিষ্ঠানে যেখান থেকে করে অনেক এগোনোর উপায় আছে। দেবাশিস বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই শিল্পসত্তা দীর্ঘদিন আমাদেরকে সকলকে মুগ্ধ করুক, সব জায়গায় আপনার এই সৃষ্টি ছড়িয়ে পড়ুক এবং অন্যদের অনুপ্রাণিত করুক। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক আরও ভালো কিছু সৃষ্টি, যেগুলো আমরা আপনার কাছ থেকে পাবো, এলাকার মানুষ পাবেন এবং অন্যান্য স্তরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। নমস্কার আপনাকে।